আমি মানছি যে এই বিয়েটা দুর্ঘটনা চক্রে হয়ে গেছে, কিন্তু অনিরুদ্ধ ও তো আগে থেকে কৃষ্ণাকে ভালোবাসত, সেই কথা তো আগেই স্বীকার করেছিল। তাহলে তাহলে কেন আজকে আমার মেয়েটার পাশে গিয়ে দাঁড়াতে পারছে না? বলো কেন পারছে না? পারছে না কারণ অনিরুদ্ধর মায়ের ঘাড়ে বন্দুক রেখে ওরা চালাচ্ছে। জানি না কেন আমার বারবার মনে হচ্ছে ওনার যা হেলথ কন্ডিশন, উনি ওরকম একটা চিঠি লিখতেই পারবেন না। নিখিল, অনিরুদ্ধ কিন্তু বারবার বলছিল ও যতটা ওর মাকে চেনে উনি নাকি এরকম চিঠি লিখতে পারেন না। ঠিক বলেছিস বর্দা ভাই, আমাদের অনিরুদ্ধকে বোঝাতে হবে। জানি না কেন আমার এখন মনে হচ্ছে ওনার অসুখটা সন্দেহজনক। মানে কি হয়েছে ওনার? আর ওনার চিকিৎসা তো রাধাই করাচ্ছে। এমনটা না তো যে রাধা ইচ্ছে করে ভুলভাল ওষুধ খাইয়ে ওনাকে এরকম অবস্থায় রাখছে? তুমি কিছু ভুল বলনি ছোট কর্তা। রাধা দিদি যা ভয়ঙ্কর, তাতে এই কাজটা করা ওর পক্ষে অসম্ভব না। শ্যামা বলছিলাম, দেখো এখন উনি কৃষ্ণার শাশুড়ি, আর কৃষ্ণার মা বাবা হয়ে আমাদের দায়িত্ব ওনাকে সুস্থ করে তোলা, তাই না? আর একবার উনি যদি সুস্থ হয়ে যান তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। উনি তো লিখেও আনসার দিতে পারেন, তাই না? আর তারপরেই আমরা জানতে পেরে যাবো শ্যামা যে বিয়ের দিন কৃষ্ণাকে জড়িয়ে ধরাটা সত্যি নাকি ওই চিঠিটা সত্যি। শ্যামা, আমি অনিরুদ্ধকে কল করে বলবো ও যেন নিজের মায়ের বিষয়ে একটু খোঁজ নেয়। না না, শোনো না, তুমি এত তাড়াহুড়ো করো না। দেখো, ওদের ব্যক্তিগত ব্যাপারে এত তাড়াহুড়ো করে আমাদের ঢোকা ঠিক না। তুমি শুধু অনিরুদ্ধকে বলো আমার মেয়েটাকে যেন দেখে রাখ। ছোট কর্তা, আমি সত্যি বলছি, আমি কিছুতে আমার মনটাকে স্থির করতে পারছি না। আমার সবসময় ভয় করছে এটা ভেবে যে আমার মেয়েটার কোনো ক্ষতি করে দেবে না তো। আমি কিছুতেই শান্ত হয়ে বসতে পারছি না ছোট কর্তা। আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে আমার। শ্যামা, মা, আমার মেয়েটা। আমি জানি তুই যে মা, তোর কষ্ট হওয়া স্বাভাবিক, তোর ভয় করা স্বাভাবিক। গান গাও তো অনেক অনেক পরের ব্যাপার, ওরা আমার মেয়েটাকে বাঁচতে দেবে? মা, পেপারে তো রোজ রোজ কত খবর দেখি। বলো না মা, ওরা আমার মেয়েটাকে বিষ খাইয়ে দেবে না তো? চুপ কর, এসব কি বলছিস তুই? হ্যাঁ, ও তো সন্তান না, তুই না মা? ওসব কাগজে বেরোয় তো কি হয়েছে? আমার কৃষ্ণার কিচ্ছু হবে না। আমার কৃষ্ণা ভালো মেয়ে, আমার কৃষ্ণাকে ঈশ্বর স্বয়ং রক্ষা করবে। দেখ না, ও ভালো মেয়ে বলেই তো এলো না আমাদের সঙ্গে। ও চায় তো বিয়েটা টিকিয়ে রাখতে। ও শুদ্ধাচারে বিয়ে করেছে, নিয়ম মেনে বিয়ে করেছে, স্বামীর অমঙ্গল হবে না বলে ও ওখানে থেকে গেল। ও এলো না তো। আর এমন শয়তান নেই রাধা, দেখলি ওরা ওর হাতটা বুঝেছে। ও জানে সব নিয়ম মেনে বিয়ে দিলে কিছুতেই কৃষ্ণা ও বাড়ি ছেড়ে আসবে না। ও কিচ্ছু হবে না। মা, একটা কথা বলছি ছোট মুখে, কিছু মনে করো না। ওই শয়তান রাধা দিদি খুব ভালো করে বুঝে গেছে যে আমাদের কৃষ্ণা আজকালকার মেয়েদের মতন নয়, ও অনেক সংস্কারী মেয়ে। ভুল কিছু বলিস নি রে, একেবারে ঠিকই বলেছিস। আমি আজই পুলিশকে জানাবো, ওদের এগেইনস্টে এবার আমি কেস করব। না না নিখিল, না বাবা নিখিল, তুই পুলিশ টুলিশকে জানাস না। আর তাছাড়া রাধা যেরকম মেয়ে, সব আটঘাট বেঁধেই নেমেছে হয়তো। একদমই তাই মা, একদম ঠিক বলেছে। এখন যদি আমরা পুলিশকে বলিও, তবুও পুলিশের কাছ থেকে কিভাবে ছাড়া পেতে হবে সেটা রাধা দিদি আগে থেকেই ঠিক করে রেখেছে। উল্টে আমরা যদি পুলিশকে বলি তাহলে আমার মেয়েটার উপর অত্যাচার ওরা আরো বাড়িয়ে দেবে মা। হ্যাঁ, সেই ভয়টা তো রয়েছে। ছোট কর্তা, আমাদের একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আমাদের মেয়েটাকে অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিতে পারে। কি বিপদে পড়া গেল বলতো? হ্যাঁ, এখন কোন দিকে যাই? ওই বাড়িতে আনতে যাবো ছোট দিদিকে, সেও তো আসতে চাইবে না।
আবার এখান থেকে ওদের শাস্তি দেওয়া সেও কি সম্ভব? কি যে হবে। কৃষ্ণা কেন যে ওখানে থাকতে রাজি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ওকে বলো না ফিরে আসতে। বড়দাদা, ও তো নিজে মন থেকে সংসার করতে চায়, আপনি তো নিজেও শুনে এলেন। সেখানে দাঁড়িয়ে আমরা কেউ ওকে বাধা দিতে পারি না। আমার তো শুধু আমার মেয়েটার নিরাপত্তা নিয়ে চিন্তা হচ্ছে। ওরে, আমরা সবাই এ ব্যাপারে চিন্তিত। ওরা নিশ্চয়ই কৃষ্ণাকে গান গাইবার থেকে আটকাবে। ছোট কর্তা, এখন যদি আমরা পুলিশকে কিছু জানাই তাহলে কিন্তু ঝামেলা আরো বাড়বে। এইসব না করে এখন শুধু ঠান্ডা মাথায় আমাদেরকে এইটা ভাবতে হবে যে ফাইনালে কৃষ্ণাকে কি করে অডিটোরিয়ামে পৌঁছানো যায়। রাধা দিদি সেদিন সব শক্তি কাজে লাগিয়ে কৃষ্ণাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু আমিও রাধা দিদিকে চ্যালেঞ্জ করছি। আমি সেদিন কৃষ্ণাকে অনুষ্ঠানে নিয়ে যাবই। কৃষ্ণা সেদিন গান গাইবে, ওকে কেউ আটকাতে পারবে না। একদমই তাই। গান আমার ছোট দিদি গাইবেই। সেরকম দরকার পড়লে আমরা সবাই মিলে রুকু আর রাধাকে আটকাবো। ছোট দিদিকে গান গাইতেই হবে। কিন্তু একটা কথা সবাই ভুলে যাচ্ছিস, আমাদের অলোকের কোনো খোঁজ নেই তো। অলোককে তো তার আগে খুঁজে বার করতে হবে। হ্যাঁ রে নিখিল? হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আমার কি মনে হচ্ছে জানো তো, মেসোমশাই নিশ্চয়ই কিছু না কিছু জেনে ফেলেছিলেন, বা হয়তো কোনো প্রমাণ পেয়েছিলেন, আর তাই হয়তো রাধা দিদিরা মেসোমশাইকে সরিয়ে ফেলেছে। একদম ঠিক। কিডন্যাপারদের খুঁজে বার করতেই হবে, আর ক্ষমা নয়, এবার ওদের শাস্তি পেতেই হবে। এত রাতে আবার কে ফোন করলো? আমি দেখছি। হ্যালো ছোটদা, আমি রাধা বলছি। বল রাধা, কি বলতে চাস? না না, আসলে তোমাদের মেয়ে তো এখন আমাদের বাড়িতে আছে, তাই ওর খোঁজ খবর দেবো বলেই ফোন করেছিলাম। আসলে জানোই তো, আজ কৃষ্ণার বউ ভাত হয়ে গেল। এখন তো ওদের ফুলসজ্জার ঘরে থাকার কথা, কিন্তু মেয়েটার কপাল দেখো তো। রাধা, কৃষ্ণা কোথায়? কৃষ্ণা বাড়িতেই আছে। কৃষ্ণা আবার কোথায় থাকবে, ওসব নিয়ে ভেবো না। আসলে কৃষ্ণার শাশুড়ি মানে দিদিভাই তো চায় না ওরা এক ঘরে থাকুক, তাই ওর জন্য আলাদা একটা ঘরের বন্দোবস্ত করে দিয়েছি। রাধা, কৃষ্ণাকে ফোনটা দে। যা, ওটাই তো দিতে পারবো না ছোটদা। কেন? তুমি তো জানোই ছোটদা, আজ বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান ছিল। ছোট্ট করে অনুষ্ঠানটা করেছি, কয়েকজন আত্মীয় স্বজনরাও এসেছিল, কিন্তু প্রচুর রান্না বান্না হয়েছে, তাই প্রচুর বাসন টাসন পড়েছে। কৃষ্ণা সেগুলোই ধোয়া মাজা করছে। আসলে ভিজে হাত তো, তাই তোমাকে ফোনটা দিতে পারছি না। আর ছোটদা বলো না, কি খাটাখাটনি গেছে। তাই জন্য কৃষ্ণাকে বললাম বাসন টাসন ধোয়া হয়ে গেলে আমার আর মায়ের জন্য 2 কাপ কফি বানিয়ে আনিস। ওফ, কি টায়ার্ড লাগছে। কি বললি তুই রাধা? আমার মেয়েকে দিয়ে তুই আজকের দিনে বাসন মাজাচ্ছিস? মা, ছোট, এটা তুমি কি কথা বলছো? এটা তো কৃষ্ণার নিজের সংসার, ওকেই তো সংসারের হাল শক্ত করে ধরতে হবে, সংসারের সমস্ত কাজ করতে হবে, সব মানুষের সেবা শুশ্রূষা করে সকলের মন জয় করতে হবে। এটাই তো জীবন। আর কি বলতো ছোটদা, সবাই তো আর শ্যামার মতো শ্বশুর বাড়ি পায় না। একটা সাধারণ মেয়ে হঠাৎ করে স্টার হয়ে উঠলো। রাধা, অনিরুদ্ধ কোথায়? কি বলবো বলো তো, বেচারা ছেলেটার জন্য না আমার মায়া হচ্ছে। যখন থেকে ও দিদি ভাইয়ের ওই চিঠিটা পড়েছে, কি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। বেচারা ঘুমোতেই চলে গেল। তবে তোমাদের জন্য ভীষণ খারাপ লাগছে, তোমরা তো এরপর থেকে আর ঘুমাতেই পারবে না রাত্রে।
সারাক্ষণ শুধু ভয় ভয় থাকবে, এই বুঝি রাধা কৃষ্ণাকে মেরে দিল, এই বোধহয় চোখে গরম তেল ঢেলে দিল, এই বোধহয় মুখে গরম কয়লা ভরে ওর গলাটাই নষ্ট করে দিল। রাধা, আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড় লাগে আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বোন। অনেক দিন ধরে এই শত্রুতা চলছে, এবারে শেষ আমি দেখে ছাড়বো। একটা কথা কান খুলে শুনে রাখো রাধা দিদি, আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড় পড়ে তাহলে তোমাদের আমি এমন অবস্থা করব সেটা তুমি ভাবতেও পারবে না। নিজের বাবাকে এরকম ভাবে কষ্ট দিয়েছিস রাধা? তোর এই পাপে তোর সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু। তুই আর তোর মা হচ্ছে সেই সাপ যাদের বিষ না পোড়ানো পর্যন্ত ছড়াতে থাকে। তোমরা এত বড় বেঈমান কি করে হলে, কি করে? জামাই দাদার দিদি কত ভালো মানুষ, তারা তোমাদের আশ্রয় দিয়েছিল, তাদের এই প্রতিদান দিলে, তোমার এই প্রতিদান দিলে। আমাকে বেরোতেই হবে, আমাকে বেরোতে হবে। হেই শ্যামা, তুই আমার কি করবি? হ্যাঁ, কি করবি বল? ভুলে যেও না রাধা দিদি, এখন তুমি যার ক্ষতি করার চেষ্টা করছো সে কিন্তু আমার মেয়ে। এতদিন তুমি আমার পরিবারের ক্ষতি করেছো, আমার ক্ষতি করেছো, আমি তোমাকে প্রত্যেকবার ক্ষমা করে দিয়েছি। আমি কিন্তু এখন মা, তুমি যদি কোনোভাবে আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করো চাইলে কিন্তু আমি বাঘিনীও হয়ে উঠতে পারি। হেই, তুই কি আমায় ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছি না রাধা দিদি, সাবধান করছি। আর তুমি যদি এখনো সাবধান না হও তাহলে কিন্তু সারা জীবন কেঁদে কুল পাবে না। তাই আমার মেয়েকে কষ্ট দেওয়ার আগে একবার এই কথাগুলো ভেবে নিও। যা যা, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তোর এই আস্ফালন দেখে না আমার খুব হাসি পাচ্ছে রে শ্যামা। ও, আরেকটা কথা বলছি, কৃষ্ণা তো এবার থেকে সংসারের কাজকর্মে ব্যস্ত থাকবে, তাই কম্পিটিশন থেকে কেউ যদি ফোন করে তুই কিন্তু জানিয়ে দিস কৃষ্ণা আর গান গাইতে পারবে না। রাধা দিদি, কি হলো? কি হয়েছে? কি হলো? কিরে অমন করছিস কেন? কি বললো ওই রাধা? আমার ছোট দিদি ঠিক আছে তো? মা, আমাদের কথা সত্যি হলো মা। ওরা কৃষ্ণাকে গান গাইতে দেবে না মা। তুমি চিন্তা করবে না, আমরাও কেউ হাত পা গুটিয়ে বসে থাকবো না। না, কৃষ্ণাকে গান গাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কৃষ্ণা গাইবে। নতুন বৌদিমণি ঠিক কথা বলেছে, কৃষ্ণা দিদিমণি গান গাইবে না তা কখনো হয় নাকি? আচ্ছা, তোমরা ওকে ওখান থেকে আনছো না কেন? কিন্তু কৃষ্ণা বেরোতে না চাইলে আমরা তোকে জোর করতে পারি না। না নিখিল, না, আমার শ্যামা ঠিক বলেছে, ছোট দিদিকে গান গাইতেই হবে। ছোট দিদি গান না গাইলে বাঁচবে কি করে? গান যে ছোট দিদির জীবন। নিখিল, ওকে গান গাওয়াতেই হবে। ও গান না গাইলে
তোদের দুজনের এত বছরের প্রতীক্ষা যে মিথ্যে হয়ে যাবে। যাবে না মা, আমাদের মেয়ে গান গাইবে, আমি কথা দিচ্ছি মা, ওকে কেউ আটকাতে পারবে না। ও মা, দেখো দেখি, হ্যাঁ কি সুন্দর লক্ষ্মীমন্ত বউ হয়েছে আমাদের। বউ ভাতে শাড়ি গয়না পরে বাসন মাজতে চলে গেছে। ও মা, বাসন মাজবে না? এটা কি ওর পরের বাড়ি নাকি? এটা তো নিজেরই বাড়ি, তাই না? ঠিক ঠিক একদম। কৃষ্ণা, এই বাসনগুলো সাজিয়ে রেখে আমাদের জন্য একটু কফি করে দিও, তারপরে শুয়ো, কেমন? বেশ। এই, তুই জানিস তো তোকে কোথায় শুতে হবে? সিঁড়ির নিচে একটা ঘর আছে, সেখানে গিয়ে শুয়ে পড়িস। সরি রে কৃষ্ণা, তোকে তো আর অনিবেটের ঘরে শুতে দিতে পারলাম না, কারণ তোর তো শাশুড়ির মত নেই, তাই ওই ঘরের বন্দোবস্ত করে দিয়েছি। রাধা, ওকে আর আটকাস না। এই যা তো যা, একটু আমাদের জন্য কফি করে নিয়ে আয়, একটু কম চিনি দিয়ে, কেমন? আমার মাথাটা খুব ব্যথা করছে, তুই যা যা যা। হ্যাঁ রে, তাড়াতাড়ি আসিস কিন্তু, সকালে আবার ওঠা আছে, অনেক কাজ আছে। হ্যাঁ, সে তো আমি এমনি ভোরে উঠি, আমাকে রেওয়াজ করতে হয় না। ওসবের আর কোনো দরকার নেই, সংসারের কাজটা মন দিয়ে করলেই হবে। মানে আমি রেওয়াজ করব না? না, আমরা পছন্দ করি না আমাদের বাড়ির বউ গান করুক। একটা কথা কান খুলে শুনে নাও, সঙ্গীতের মহাযুদ্ধে তুমি আর গান গাইবে না। গানই যখন গাইবে না, তখন রেয়াজ টেয়াজ করে সময় নষ্ট করারও দরকার নেই, তাই না? তাছাড়া তোর রেওয়াজের চক্করে যদি আমার ঘুমের 12টা বেজেছে, তাহলে তোর মুখে আমি কয়লা ভরে সারা জীবনের মতো গান গাওয়া বন্ধ করে দেব। এই বাড়িতে 10টার আগে যেন কোনো রকম আওয়াজ না হয়, বুঝেছিস? কফিটা ঘরে দিয়ে দেবে, গরম, চিনি কম। গুড নাইট। সব বাধা পেরিয়ে শ্যামা আসবেই। আমাকে বেরোতে হবে, বেরোতে হবে আমাকে। তোমরা পাপী, হ্যাঁ তোমরা পাপী, তোমাদের শাস্তি হবেই, তোমাদের শাস্তি হবেই, তোমাদের শাস্তি হবেই। যা যা। হ্যাঁ, এ ভগবান, হ্যাঁ? দেখ দেখি কি কাণ্ড করেছে গো, হে ভগবান। হ্যাঁ, এ দেখ দেখিনি ঘরের কি অবস্থা করেছে, বল দেখিনি। হ্যাঁ, এ কি বাবা, এগুলো তুমি কি করেছো? তোমায় খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, থাকতে দিচ্ছি, তাহলে এসব কি?
সবকিছু ভেঙে দিয়েছো, চেয়ার উল্টে দিয়েছো কেন? কোন মেয়ে তার বাবাকে বিয়ের পর শ্বশুরবাড়িতে এনে পোষে? হ্যাঁ, বলতে পারবে? তাহলে এগুলো অসভ্যতা করার মানে কি? আমি তোকে বাবা হয়ে অভিশাপ দিচ্ছি, তো সবকিছু ধ্বংস হয়ে যাবে, তো সবকিছু ছারখার হয়ে যাবে। হ্যাঁ, আমি অভিশাপ দিচ্ছি। হ্যাঁ, এই চুপ! চরম শাস্তি পাবি। খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, তাও শ্যামা নিখিলের গুণগান গাইছো? আরে লোকে স্বভাবই এমন। হ্যাঁ, একদিন গেল এখনো বুঝলি না? এর স্বভাবই এরকম। হ্যাঁ, স্বভাবই এমন, বুঝলি না? পরের জন্য প্রাণটা একেবারে হু হু করে। আর মেয়ে বউয়ের কথা ভাবতে বলো, তখন আর কোনো হুঁশ নেই। চুপ, একদম চুপ। নিয়ে যাও এসব, এসব খাবার আমি খাবো না। সঙ্গীতের মহাযুদ্ধে তুমি আর গান গাইবে না। আমার কৃষ্ণা দিদিভাই, কৃষ্ণা, কৃষ্ণা দিদিভাই, 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 কৃষ্ণা দিদিভাই, আমার কৃষ্ণা।